ওয়েলকাম টু অ্যাসপিরেশনের পক্ষ থেকে আমি সুশান্ত ঘোষ তোমাদের সকলের এই ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ডাব্লিউবিসিএস পরীক্ষার 2019 যে মেন্স এক্সাম আছে, সেই মেন্স এক্সামে আমাদের পেপার 6 আছে। পেপার 6-এর ভেতর দুটো পোর্শন থাকে, এক হলো এরিথমেটিক আর একটা হলো জিআই পোর্শন, জিআই প্লাস এরিথমেটিক। তো এই দুটো মিলে টোটাল 200টা কোয়েশ্চেন থাকে, যার মধ্যে 100টা কোয়েশ্চেন থাকে জিআই এর আর 100টা কোয়েশ্চেন থাকে এরিথমেটিকের। তো আমরা একটা সিরিজ চালু করতে চলেছি, যে সিরিজের মধ্যে 100টা অ্যারিথমেটিককে আমরা 4টে পার্টে ডিভাইড করব। তো এই 4টে পার্টের মধ্যে প্রতিটা পার্টে 25টা করে কোয়েশ্চেন থাকবে। তো প্রতিটা 25টা কোয়েশ্চেনের আজকের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 to 25 ডিসকাস করব। নেক্সট ভিডিওতে 26 to 50 অ্যান্ড দেন 25টা করে আরও দুটো ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই প্রথম 25টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেনগুলো কি কি আছে। দেখো প্রথম কোয়েশ্চেনে কি বলেছে। প্রথম কোয়েশ্চেনে বলেছে রেশিও অফ বাস অ্যান্ড ট্রেন ফেয়ার ফ্রম বর্ধমান টু আ সার্টেন প্লেস হলো 3:4। তার মানে আমি এখানে ফেয়ারটা লিখছি, বাস আর ট্রেনের হলো 3:4 রেশিওতে তাদের ফেয়ারগুলো ছিল। বলছে বাসের ফেয়ার 10% ইনক্রিজ করেছে, 10% ইনক্রিজ করেছে, আর ট্রেনের ফেয়ার 20% ইনক্রিজ করেছে। তো 10% ইনক্রিজ করা মানে কি 10 থেকে 11 হয়েছে। তো আগে কত ছিল 3, তার মানে এখন কত হবে 3 মাল্টিপ্লাইড বাই 11 ডিভাইডেড বাই 10। তার মানে এই ফেয়ারটা এখন হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 11 ডিভাইডেড বাই 10। 20% ইনক্রিজ করা কথাটার মানে কি আগে 10 থাকলে এখন হচ্ছে 12, আগে কত ছিল 4, তার মানে এখন কত হবে 4 মাল্টিপ্লাইড বাই 12 ডিভাইডেড বাই 10। তাহলে এই রেশিওটা হয়ে গেল 4 মাল্টিপ্লাইড বাই 12 ডিভাইডেড বাই 10। আমি 8 and 8 কাটলাম, এখান থেকে 3 আর 12 কেটে 4 করলাম, তাহলে আসলো 11:16। তার মানে রিকোয়ার্ড রেশিওটা কত 11:16। তো চলো দেখে নেওয়া যাক পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে বলেছে একটা লোক যখন 12.5% চালের দাম বেড়ে যাচ্ছে তখন সে 250 গ্রাম চাল কম কিনছে 18 টাকা ফিক্স টাকাটা রাখার জন্য। মানে আগেও 18 টাকা দিয়ে যদি চাল কিনতো তাহলে সে 18 টাকা দিয়ে চাল কিনছে এখন, কিন্তু সে 250 গ্রাম চাল কম পাচ্ছে, কারণ রাইসের দাম এখন 12.5% বেড়ে গেছে। তো 12.5%টাকে যদি আমরা রেশিওতে কনভার্ট করি তাহলে পাবো 1/8। এই 1/8 কথাটার মানেই হলো আগে রাইসের দাম যদি 8 টাকা থাকে তাহলে এখন সেটার প্রাইস হয়ে গেছে 9 টাকা পার কেজি। তাহলে আমাকে যদি 18 টাকা দিয়ে ফিক্স পরিমাণ চাল কিনতে হয়, যদি আমাকে যে অ্যামাউন্ট যে টাকার চালটা কিনবো সেটাকে যদি ফিক্স রাখতে হয়, তাহলে কি করতে হবে, আমি যে কোয়ান্টিটির রেশিওতে আমি ইনক্রিজ করছে তার ঠিক ইনভার্স রেশিওতে আমাকে কম চাল কিনতে হবে। মানে এখন যদি আমাকে আগে যদি আমি 9 কেজি চাল কিনতাম, এখন আমাকে 8 কেজি চাল কিনতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে চালের দাম যদি আগে 8 টাকা থাকতো তাহলে এখন যদি 9 টাকা হয়ে যায়, তাহলে এর ঠিক ইনভার্স রেশিওতে মানে 1/8:1/9 মানে 9:8 রেশিওতে এখন চালের পরিমাণটা কিনতে হবে। আগে যদি 9 কেজি চাল কিনতাম, এখন আমাকে 8 কেজি চাল কিনতে হবে। তার মানে আমাকে কত কেজি কম কিনতে হচ্ছে 1 কেজি। এখন কোয়েশ্চেনে বলেছে এই 1 কেজির ভ্যালু কত 250 গ্রাম। 250 গ্রাম মানে কত 1/4 কেজি। তো 1 ইকুইভ্যালেন্স টু 1/4 কেজি। এখন আমাকে কত কেজি চাল কিনতে হচ্ছে, কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে প্রেজেন্ট কস্ট প্রাইস অফ রাইস পার কেজি কত। তো এখন আমাকে কত কেজি চাল কিনতে হচ্ছে 8 কেজি। তাহলে 8 কেজি চালের ইকুইভ্যালেন্স টু কত দাঁড়াবে 8 ডিভাইডেড বাই 4 মানে 2 কেজি। তার মানে এখন আমি 18 টাকা দিয়ে 2 কেজি চাল কিনছি। তাহলে 1 কেজি চালের দাম কত পড়ছে 18 ডিভাইডেড বাই 2 মানে হলো 9 রুপিস পার কেজি, আর প্রতি কেজি আমি 9 টাকা দিয়ে চাল কিনছি। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। তো পরের কোয়েশ্চেনে বলেছে যে 4টে নাম্বারের মধ্যে প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারটা প্রথম নাম্বার থেকে 20% বেশি। তো আমি এখানে রেশিওগুলো লিখছি 1st:2, 2nd:3, 3rd:4।
তো ফার্স্টেরটা বলেছে হলো সেকেন্ড নাম্বারটা ফার্স্টের থেকে 20% বেশি, 20% মানে হলো 1/5 রেশিওতে করলে, মানে প্রথম নাম্বার 5 হলে সেকেন্ডটা হবে 6, তাহলে 5:6। আর বলেছে থার্ডটা হলো 10% লেস দ্যান দ্য সেকেন্ড, থার্ডটা হলো 10%, 10% কম মানে হলো 1/10, মানে সেকেন্ডেরটা যদি 10 হয়ে থাকে থার্ডেরটা হবে 9, সেকেন্ডটা যদি 10 হয়ে থাকে থার্ডেরটা হবে 9। দেখো আমি একটা জিনিস বলবো, এখানে তোমরা আগে অপশানগুলো ভালো করে দেখো, তোমরা অঙ্ক পুরোপুরি এতগুলো সলভ করে দাও, এই অঙ্ক হয়তো সলভও করা যাবে, কারণ সলভ করতে গেলে হার্ডলি হয়তো 5 থেকে 6 সেকেন্ড মতো সময় নষ্ট হবে, কিন্তু তোমরা চোখের দেখা দেখে হার্ডলি 2 সেকেন্ডের মধ্যে এটার আনসার করতে পারবে। কেন বলছি, পিএসসিতে যে অপশানগুলো দেয় সেই অপশানগুলো খুবই এলিমিনেট করা খুবই সহজ। দেখো ভালো করে যদি অবজার্ভ করো, প্রথম অপশানগুলোর মধ্যে প্রথম নাম্বারটা আমার 5:6 রেশিওতে থাকার কথা, তো এখানে কোনো অপশানের মধ্যেই 5:6 আমি দেখতে পাচ্ছি না, একমাত্র লাস্টের অপশানটাতেই 5:6 আছে, অতএব এটাই কারেক্ট হবে। যদি তোমরা আরেকটু ভেরিফাই করতে চাও তাহলে এই সেকেন্ড আর থার্ডটা নিয়েও করতে পারো, সেকেন্ড আর থার্ড 10:9 রেশিওতে থাকবে। দেখো এই অপশানে এটা 10:9 রেশিওতে নেই, এটাও 10:9 রেশিওতে নেই, সবসময় কি হচ্ছে এটা এই জায়গাতে এটা বড় হয়ে যাচ্ছে, এখানেও এটা বড়, এটা থার্ডেরটা বড়, তাই এটা কারেক্ট হবে না, একমাত্র এটাতেই আছে 10:9 রেশিওতে। 300:270 মানে এটাকে যদি আমি 0 কাটি তাহলে 30:27 মানে হলো 10:9। এটা দেখেই বোঝা যাচ্ছে হার্ডলি 2 সেকেন্ডের মধ্যে অঙ্ক করা যাবে এটা, আর মাল্টিপ্লাই করে রেশিওটাকে বড় করে তারপরে ইকুইভ্যালেন্ট করে সব 4টে নাম্বার, ফোর্থ নাম্বারটা ইকুইভ্যালেন্স টু 405 করে প্রতিটা বের করার আর দরকার নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে। তার মধ্যে আবার ফোর্থ নাম্বারটা 405 বলেই দিয়েছে, যেটা আবার কোনো অপশানের মধ্যে নেই 405, একমাত্র এই অপশানটাতেই আছে, তো এটা তো দেখেই করা যাবে অঙ্কটা। চলে যাচ্ছে পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে যে এক্সপেন্স অফ রাইস, ফিশ অ্যান্ড অয়েল ইন আ ফ্যামিলি হলো 12:17:3, বলছে এগুলোর প্রাইস এত এত পার্সেন্ট করে বেড়ে গেছে, তাহলে বলছে যে দ্য পার্সেন্ট বাই হোয়াট পার্সেন্ট দ্য এক্সপেন্স অফ দিস আর্টিকেল ইনক্রিজেস ফর দিস ফ্যামিলি। তো রাইস, ফিশ আর হলো অয়েল, এটার আগের দাম ছিল 12, 17, 3 এত টাকা করে ছিল। আমি হিসাবের সুবিধার জন্য এগুলোকে 120, 170 আর 30 করে নিলাম। তো 120-র ওপর 20% বাড়া মানে 1/5 বাড়া, তার মানে অ্যাকচুয়ালি কত বাড়ছে 24 টাকা, তাহলে এটার ওপর 24 টাকা বাড়ছে। ফিশের ওপর কত বাড়ছে 30%, মানে 170-এর 3/10 মানে 51 টাকা বাড়ছে, এটার ওপর 51 টাকা বাড়ছে। আর 30 টাকার ওপর 50% বাড়ছে, মানে হলো বোঝাই যাচ্ছে 50%, 30-এ 50% মানে 15 হবে। তাহলে আলটিমেটলি যদি আমি সবকটাকে যোগ করি তাহলে কত পার্সেন্ট বাড়ছে, 15 আর 51 যোগ করলে 66, 66-র সাথে 24 যোগ করলে 90, তাহলে আলটিমেটলি এই তিনটে আইটেমের ওপর টোটাল 90 টাকা বাড়ছে। এখন এই তিনটে আইটেমের অ্যাকচুয়াল আগের ভ্যালু কত ছিল, 170 প্লাস 30 প্লাস 120 মানে 320 টাকা আগের ভ্যালু ছিল। তা 320 টাকার ওপর 90 টাকায় 90 টাকা বাড়ছে, তাহলে 100-র ওপর কত বাড়বে সেটা হিসাব করলে আমার পার্সেন্টেজ ইনক্রিজ এটা পেয়ে যাবো। এটা কাটছি, কাটলে এটা 8, এটা কাটলে 0 কাটছি, মানে এটা আলটিমেটলি 25 যাবে, তার মানে হলো 225 ডিভাইডেড বাই 8। এটাকে যদি এখন ফ্র্যাকশনাইজ করা হয় তাহলে এটা আসবে 265, মানে 8 যাবে, 28 মানে 28 পূর্ণ 1/8, অপশন সি হলো কারেক্ট। চলে যাচ্ছে পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে যে একটা এক্সামিনেশনে একটা ক্যান্ডিডেট 25টা আনসার করেছে আর 2/5 of the rest of the total number of question, and he found that he has answered only 60% of total number of question. How many question did he answer? তা আমি ধরে নিলাম টোটাল টোটাল কোয়েশ্চেনের ও ফার্স্টে তো 25টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছেই, তারপর রেস্ট অফ দ্য টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন, মানে রেস্ট অফ দ্য টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন কত হবে, টোটাল মাইনাস 25, তার 2/5 করেছে, 2/5 অফ টোটাল মাইনাস 25, এটা যতগুলো করেছে সেটা হলো 60% অফ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন। 60% মানে হলো 3/5, 3/5 অফ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন।
এখন এটাকে যদি সলভ করা হয় তাহলে পাওয়া যাবে 1/5 অফ টোটাল ইকুয়ালস টু 25 মাইনাস এটা কাটলে আসবে হলো 10, তার মানে 15। তার টোটাল কতগুলো কোয়েশ্চেন? 15 মাল্টিপ্লাইড বাই 5, 75টা কোয়েশ্চেন ছিল। তার মধ্যে ও 25টা কোয়েশ্চেন আগেই করেছে, 25টা কোয়েশ্চেন আগেই করেছে, আর বাকি কোয়েশ্চেনের 2/5 করেছে। তাহলে বাকি কতগুলো কোয়েশ্চেন থাকে? 75 মাইনাস 25, 50টা কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেনের 2/5 করেছে, তার মানে হলো 20টা করেছে। তা আলটিমেটলি কতগুলো অ্যাটেম্প্ট করেছে? 20 প্লাস 25, 45টা। বা এটাকে এইভাবেও করা যেত, 75টা টোটাল অ্যাটেম্প্ট টোটাল কোয়েশ্চেন ছিল, তার 60% অ্যাটেম্প্ট করেছে। 60% মানে হলো 3/5। তো এটাকে যদি কাটি 15, মানে 15 মাল্টিপ্লাইড বাই 3 মানে 45। তো দুই দিক থেকে করলে 45ই আসছে, তো 45 হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। তো পরের কোয়েশ্চেনে কি বলেছে যে একটা লোক তার ইনকামের 20% সেভ করে। তো আমি এখানে লিখছি ইনকাম, এক্সপেন্স, এখানে লিখছি সেভিংস। তো লোকটা যদি আগে 100 টাকা ইনকাম করে থাকতো, তার 20 টাকা সেভ করতো, তাহলে এক্সপেন্স কত করতো? আমরা জানি ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্স প্লাস সেভিংস। তার মানে এক্সপেন্স কত দাঁড়াবে? 100 মাইনাস 20 মানে 80 টাকা। এখন বলছে এই এক্সপেন্সটা 35% বেড়ে গেছে। তো 35% বেড়ে গেছে মানে 35% মানে অ্যাকচুয়ালি কত দাঁড়ায়? 7/20। তার মানে এখন বেড়ে কত হয়েছে? আগে যদি 20 টাকা থাকতো তাহলে এখন এর মানেই হলো আগে 20 টাকা থাকলে এখন 27 টাকা। তাহলে আগে কত ছিল? 80 টাকা ছিল। তার মানে এটা 4 টাইমস বাড়ছে, মানে এটাও 4 টাইমস বাড়বে। তার মানে এখন 108 টাকা হয়ে গেছে। এক্সপেন্স এখন 108 টাকা হয়ে গেছে। এখন বলছে ওর ইনকাম কতটা বাড়লে ও 10% সেভ করতে পারবে। তা 10% সেভ করতে পারবে ব্যাপারটার মানে কি? ও আগে যদি 100 টাকা ইনকাম হয়ে, ওর যদি 100 টাকা ইনকাম হয়ে থাকে, ও 10 টাকাও সেভ করছে, 90 টাকা ও এক্সপেন্স করছে আর 10 টাকা সেভ করছে। এখন এই 90-এর ভ্যালুই তো বলছে 108 টাকা। তার মানে 90-এর ভ্যালু যদি 108 টাকা হয়ে থাকে, তাহলে ওর এখন ইনকামটা কত? 100-র ভ্যালুটা কত? তার মানে 100-র ভ্যালু হবে, এটা অ্যাকচুয়ালি আসছে হলো 1.2 টাইমস, মানে হলো এটার 1.2 টাইমস করলে আসবে 120 টাকা। তার মানে ওর ইনকাম এখন 120 টাকা। তাহলে ইনকাম আগে ছিল 100, এখন হয়ে গেল 120। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 20% বাড়লো। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। পরের কোয়েশ্চেনে বলেছে মিল্ক আর ওয়াটারের একটা মিক্সচারে রেশিও হলো 12.5% হলো ওয়াটার আছে। তো আমি এখানে মিল্ক আর ওয়াটার লিখছি। বলছে ওয়াটার আছে হলো 12.5%, 12.5% রেশিও কত? 1/8। তার মানে মিক্সচারের কোয়ান্টিটি যদি হয়ে থাকে 8 ইউনিট, তার মধ্যে 1 ইউনিট আছে হলো ওয়াটার। তাহলে মিল্ক কত আছে? 7 ইউনিট। এখন বলছে কতটা জল যদি আমি অ্যাড করি 200 গ্যালনস অফ সাচ মিক্সার, মানে 8-এর ভ্যালু যদি হয়ে থাকে যদি 200 গ্যালন, কতটা জল যদি অ্যাড করি তাহলে মিক্সচারের এখন 37.5% ওয়াটার থাকবে। 37.5% ওয়াটার মানে 3/8। তার মানে হলো 8 ভাগ যদি মিক্সচার থাকে, তার মধ্যে 3 ভাগ হলো জল। তো 3 ভাগ জল, তাহলে মিল্ক কত থাকবে? 5 ভাগ, তবেই 8 ভাগ হবে। কিন্তু আমি তো শুধু ওয়াটার অ্যাড করেছি, মিল্ক অ্যাড করিনি, তাহলে মিল্ক চেঞ্জ হওয়ার কথা নয়। তার মানে মিল্ককে যদি আমার ফিক্স রাখতে হয়, এই জায়গাটাকে 5 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 35 ইউনিট পেয়ে যাবো। দুটোকে আমি ফিক্স করতে পারবো, মানে আমি দুটোর এলসিএম নিচ্ছি করেসপন্ডিং। তাহলে মিল্ক ইস টু ওয়াটারের এখন রেশিও কত দাঁড়াচ্ছে? 35:5, আর এখানে 35:21। তার মানে মিল্ক তো ফিক্স থাকছে, শুধু ওয়াটার অ্যাড করেছি। ওয়াটার কত ইউনিট অ্যাড করছি? 16 ইউনিট। তাহলে এখন আমি বলতে পারি যে 16 ইউনিট এক্সট্রা অ্যাড করা হচ্ছে। এখন অ্যাকচুয়ালি আগের ইয়েটা কত ছিল? আগের পরিমাণ ছিল 40 ইউনিট। এই 40 ইউনিটের ভ্যালু হলো 200 গ্যালন। 200 গ্যালন কোয়েশ্চেনে বলেছে। এটা আগের হিসাবে ধরছিলাম, কিন্তু এখন তো আমি
দুটোর রেশিও ফিক্স করে নিয়ে দুটোকে সমান করে দিয়েছি মিল্কটা। তা সেই হিসাবে দেখতে গেলে আগে ছিল 40 ইউনিট টোটাল মিক্সচার, এখন যেটা হয়ে দাঁড়িয়েছে 56 ইউনিট, কারণ আমি 16 ইউনিট ওয়াটার অ্যাড করেছি। 16 ইউনিট ওয়াটার অ্যাড করেছি, তাহলে 40 ইউনিটের যে মিক্সচার সেটার কোয়ান্টিটি বলে দিয়েছে 200 গ্যালন। আমি কত ইউনিট অ্যাড করেছি ওয়াটার? 16 ইউনিট। তাহলে 16 ইউনিটের ভ্যালু আমাকে বের করতে হবে। 1 ইউনিটের ভ্যালু এখানে আমি বলতে পারি এটা 200 গ্যালন, তার মানে 1 ইউনিটের ভ্যালু হলো 5 গ্যালন। তাহলে 16 ইউনিটের ভ্যালু কত? 16 মাল্টিপ্লাইড বাই 5 মানে হলো 80 গ্যালন। 80 গ্যালন হলো কারেক্ট আনসার। দেখো পরের কোশ্চেনে কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে যে 1 লিটার স্পিরিটে 10% ওয়াটার আছে, তাতে আমি অ্যাড করছি 3 লিটার আরও স্পিরিট, যাতে 7% ওয়াটার থাকছে। তাতে কি হচ্ছে মিক্সচারে, তারপর আমি এই মিক্সচারে আবার হাফ লিটার কি অ্যাড করছি সেটা বলা নেই। আই থিঙ্ক এটা ওয়াটার হবে। তো এটা ওয়াটার ধরেই আমরা করছি, এটা পিএসসির যে কোয়েশ্চেন সেখানেই ভুল ছিল। তো এটা ওয়াটার হবে, হাফ লিটার ওয়াটার অ্যাড করছি। তো আমি এখান থেকে করে নিচ্ছি যে স্পিরিট আর ওয়াটার, প্রথম যে কোয়ান্টিটিটা ছিল 1 লিটার, মিক্সচার 1-এ ছিল 1 লিটার, মিক্সচার 2-তে ছিল 3 লিটার। মিক্সচার 1-এ 1 লিটার যে ছিল তার মধ্যে 10% ছিল ওয়াটার, তার মানে ওয়াটার ছিল 100 আর স্পিরিট ছিল 900, বা বলতে পারি অ্যালকোহল ছিল 900। 3 লিটার যে মিক্সচারটা তাতে ওয়াটার রয়েছে হলো 7%, মানে 1 লিটার মানে অ্যাকচুয়ালি এখানে 1000 ml আমি ধরে নিয়েছি, আর 3 লিটার মানে আমি এখানে 3000 ml করছি। ঠিক আছে, তো 1000 ml এর মধ্যে 100 ml হলো ওয়াটার আর 900 ml হলো স্পিরিট। এখানে 3000 ml এর মধ্যে 7% রয়েছে হলো ওয়াটার, তাহলে ওয়াটার কত ইউনিট আছে? ওয়াটার থাকবে 3000 ml এর 7% মানে 210 ml, তার মানে স্পিরিট কতটা আছে? 1790 ml। এখন আমি আরও হাফ লিটার ওয়াটার অ্যাড করেছি, তো টোটাল ওয়াটারের কন্টেন্টটা কত দাঁড়ালো? 100 ml প্লাস 200 ml, 210 ml প্লাস 500 ml ওয়াটার নতুন করে অ্যাড করছি। তা কত দাঁড়াচ্ছে এটা? 310 আর 500 মানে 810 ml আমি টোটাল ওয়াটার পাচ্ছি। এখন টোটাল মিক্সারের কোয়ান্টিটি কত দাঁড়াচ্ছে? আগে ছিল 1000 ml, তার সাথে আরও 3000 ml অ্যাড হয়েছিল, আর লাস্টে আমি আরও 500 ml ওয়াটার অ্যাড করেছি। তার টোটাল কোয়ান্টিটি কত দাঁড়ালো? 1000 প্লাস 3000 প্লাস 500, তার মানে 4500 হলো টোটাল মিক্সচার। তাহলে এখন ওয়াটারের কোয়ান্টিটি কত দাঁড়াচ্ছে? 810 থাকছে 4500-তে, 100-তে কত পার্সেন্ট সেটাই আমাকে বের করতে হবে। দুটো শূন্য কাটলো, এখান থেকে যদি আমি কাটি তাহলে পেয়ে যাব, যদি ফার্স্টে 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে 90, এটা কাটলে 5, এটা কাটলে 18, তার মানে 18%। 18% হলো কারেক্ট আনসার। 810 ml জল ছিল 4500 ml মিক্সারের মধ্যে, 100 ml এর কত সেটা এখান থেকে বের করলাম, আর সেটাই হলো পার্সেন্টেজ ভ্যালু। তো পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনে বলেছে যে ব্রাসের কম্পোজিশনের মধ্যে কপার, জিঙ্ক, লেড আর টিনের রেশিও অফ কপার আর জিঙ্ক হলো 1:2, জিঙ্ক টু লেড হলো 3:5, আবার টিন টু লেড টু টিন হলো 7:8। এই রেশিওগুলো করার সময় খেয়াল রাখবে, অনেক সময় উল্টোটা দিয়ে দেয়, এখানে টিন টু লেডও দিতে পারতো, সেক্ষেত্রে এটাকে আমার উল্টে নিতে হতো। ঠিক আছে, তো দেখো এখানে জিঙ্ক আছে হলো 2 ইউনিট, এখানে জিঙ্ক আছে আবার 3 ইউনিট, তাহলে আমি কি করবো? আলটিমেটলি দুটোর এলসিএম নিয়ে নেবো। দুটোর এলসিএম নিলে এটাকে 3 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে আলটিমেটলি কপার ইস টু জিঙ্ক ইস টু লেডের রেশিও কত পাবো? 3:6:10। এখন আবার লেড ইস টু 10 আছে হলো
10 আছে হলো 7:8 রেশিওতে। তার মানে এই টোটাল ইকুয়েশনটাকে আমি এই টোটাল রেশিওটাকে 7 দিয়ে গুণ করব, এটাকে 10 দিয়ে গুণ করব, তবে আমি অ্যাকচুয়ালটা পেয়ে যাব। এটাকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে টোটাল কপার ইস টু জিঙ্ক ইস টু লেড ইস টু 10 এর রেশিও কত পাবো? এটাকে করলে পাবো 21, এটাকে করলে পাবো 42, এটাকে করলে পাবো 70, এইটাকে করলে পাবো 80। তাহলে এখন আমি রেশিওগুলোকে পুরোপুরি ম্যাচ করাতে পারলাম, আর এটাই হলো ফাইনাল রেশিও। এখন এই ফাইনাল রেশিওগুলো যদি যোগ করি তাহলে টোটাল পেয়ে যাব আমি 213 ইউনিট। এখন কোয়েশ্চেনে 213 ইউনিটই বলে দিয়েছে হলো 213 গ্রাম। তার মানে সবকটাই এক ইউনিট করেই আছে, এটাকে পার্টিকুলার আর কোনো রেশিওতে ভাগ করা যাবে না। যেরকম আমি যদি 10 ইউনিটকে আমি ভাগ করে দিই তিনটে এমন কোয়ান্টিটি যাতে 1:3:6 হয়, এটাকে আমি এইভাবেই রাখতে পারবো, এটাকে ফার্দার আমি চেঞ্জ করতে পারবো না, কারণ এর মধ্যে কোনো কমন রেশিও নেই। যদি এমন থাকতো যে 20 ইউনিট, সেটা থাকছে 1:3:6 রেশিওতে, তার মানে বোঝাতো যেহেতু 10 ইউনিটের ভ্যালু হলো মানে 6 3 9 আর 10, 10 ইউনিটের ভ্যালু হলো 20, 1 ইউনিটের ভ্যালু হলো 2, তাহলে সেই দুটোকে আমরা আলাদা আলাদা করে বের করতে পারতাম। মানে এটা হলো 2, এটা 6, আর এটা হলো 12 গ্রাম করে। তো এখানে আর কমন রেশিও নেই, এটা 1 ইউনিটের ভ্যালুই হলো পুরোটা, তার মানে এটা এই রেশিওতেই থাকবে, যেটা কিনা অপশন এর সাথে ম্যাচ করছে। পরের কোশ্চেনে যাচ্ছি। তো পরের কোশ্চেনে বলেছে যে 25 জন লোক একটা 120 মিটারের কাপড় একদিনে তৈরি করতে পারে, তাহলে কত মিটার কাপড় 35 জন লোক একদিনে তৈরি করতে পারে? এখানে একদিনটা ফিক্স আছে, তাহলে আমি দিন নিয়ে কোনো মাথা ঘামাবোই না, শুধু আমি দেখব 25 জন লোক 120 মিটারের কাপড় তৈরি করতে পারে, তাহলে একজন লোক কত মিটার কাপড় তৈরি করতে পারে? 120 ডিভাইডেড বাই 25, তাহলে 35 জন লোক কত মিটার কাপড় তৈরি করবে? যেহেতু ডেটা এখন এখানে দুটোই একদিন করে রয়েছে, ওটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকারই নেই। তো এখানে 120 ডিভাইডেড মাল্টিপ্লাইড বাই 35 ডিভাইডেড বাই 25, এটাকে যদি 5 7 এটাকে যদি কাটি 24, তা 24 মাল্টিপ্লাইড বাই 7 মানে 168 মিটারস। পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনে বলেছে যে 12 জন লোক একটা কাজ করে 30 দিনে, তাহলে কতজন লোক আমাকে এক্সট্রা নিযুক্ত করতে হবে যাতে কিনা কাজটা 20 দিনে কমপ্লিট হয়? তো আগের অঙ্কের মতনই একটা জিনিস মাথায় রাখবে যে MD/W এটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তো এটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করি, M1D1/W1 ইকুয়ালস টু M2D2/W2, এটা আগের অঙ্কটার ক্ষেত্রে করা যেত, কিন্তু যেহেতু ডিটা ফিক্স ছিল তাই ওটার দরকার পড়েনি। এখানেও খুব একটা বেশি ওটা দরকার পড়বে না, তাও আমি একটা জিনিস বলে রাখছি যে এখানে ওয়ার্কটা তো ফিক্স, আ পিস অফ ওয়ার্ক, সেই ওয়ার্কটাই করছে, তাহলে W1 আর W2 হলো সেম, এটা আলাদা কিছুই না। তাহলে M1D1 ইকুয়ালস টু M2D2, এখন M1 কত? 12, D1 কত? D1 আগে করছে 30 দিনে, M2 আমাকে এক্সট্রা লোকটা বের করতে হবে, ধরে নিলাম এক্সট্রা লোক হলো X, তাহলে 12 প্লাস X, এরা কত দিনে কাজটা কমপ্লিট করবে? 20 দিনে। তো এখান থেকে যদি কাটি, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে এটা 6 আসছে, তার মানে 12 প্লাস 8 ইকুয়ালস টু 18, তাহলে X ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? 6 জন। তার মানে 6 জন লোক আমাকে এক্সট্রা নিযুক্ত করতে হচ্ছে যাতে কিনা কাজটা 20 দিনে কমপ্লিট হয়। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনে বলেছে একজন লোক আর একজন বয় একটা কাজ 36 দিনে কমপ্লিট করে। বলেছে যে যদি লোকটা একা কাজ করত তাহলে লাস্ট 10 দিনে যদি একা কাজ করত তাহলে কাজটা 40 দিনে কমপ্লিট হতো। তো বলেছে যে বয় যদি একা কাজ করতো তাহলে কাজটা কত দিনে কমপ্লিট হতো। এই অঙ্কগুলো করার হাজার একটা মেথড রয়েছে, যে যেরকম মেথডে কমফোর্টেবল ফিল করে সে সেরকমভাবে করতে পারে। আপাতত আমি দুটো মেথড দেখাচ্ছি। 1 নম্বর মেথড হলো, দেখো এখানে বলেছে একটা ম্যান আর বয় ওরা কাজটা কমপ্লিট করছে 36 দিনে। যদি লোকটা লাস্ট 10 দিন একা করতো তাহলে কাজটা 40 দিনে কমপ্লিট হতো। তাহলে কি আমি বলতে পারি ম্যান আর বয় 30 দিন কাজটা করেছে? কারণ 40 থেকে 10 দিন বাদ দিলে 30 দিন দুজন একসাথে মিলে করেছে। তার দুজন একসাথে মিলে যদি করে থাকে তাহলে ওরা কত অংশ কাজ কমপ্লিট করেছে? ওরা পুরো কাজটা করে হলো 36 দিনে, তার মধ্যে করেছে 30 দিন। তাহলে আমি বলতে পারি ওরা 30/36 মানে হলো
5/6 অংশ কমপ্লিট করেছে। তাহলে বাকি 1/6 অংশ সেটা লোকটা নিজে 10 দিনে কমপ্লিট করেছে, কারণ লাস্ট 10 দিন ওই কাজ করেছে। কত অংশ কাজ করেছে? 1/6 অংশ কাজ করেছে। তাহলে ম্যান পুরো 1 অংশ কাজ করতে পারবে 6 × 10 মানে 60 দিনে, এটা আমরা বলতে পারি। তা ম্যান 60 দিনে করে, বয় করে, ম্যান প্লাস বয় করে হলো 36 দিনে। তাহলে আমি যদি এখন এই দুটোকে একসাথে নিয়ে নিই, তাহলে 180 ইউনিট যদি কাজ ধরি, তাহলে ম্যানের এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে, ম্যান প্লাস বয়ের এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 5, আর শুধু ম্যানের এফিসিয়েন্সি হলো 2, এখান থেকে 3। তাহলে ম্যান প্লাস বয়ের এফিসিয়েন্সি হলো 5, যেখানে ম্যানের এফিসিয়েন্সি হলো 3। তাহলে বয়ের এফিসিয়েন্সি কত? 5 - 3 মানে 2। তাহলে বয় পুরো কাজটা কত দিনে কমপ্লিট করবে? পুরো কাজ হলো 180 ইউনিট, 180 ডিভাইডেড বাই এফিসিয়েন্সি মানে হলো 90 দিনে কমপ্লিট করবে। এখানে আনসার ভুল আছে, এটা 90 ডেজ হবে। আমি আরেকভাবেও বলছি, এই অঙ্কটা আরেকভাবেও করা যেত। দেখো মেথড 2টা বলছি। মেথড 2তে আমি বলতে পারি, আগের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা ধরে করছি, md/w এটা কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ। ডাব্লুটা তো ফিক্সড, একই পরিমাণ কাজ করছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ম্যান প্লাস বয় মাল্টিপ্লাইড বাই 36 ডেজ, এটা হলো টোটাল ইউনিট অফ ওয়ার্ক। এই কাজটাই ওরা কমপ্লিট করছে যখন ম্যান আর বয় করছে 30 দিনে, প্লাস ম্যান বাকি কাজটা করছে 10 দিনে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এখন কি করতে পারি, এম আসলে এখান থেকে 40, এখান থেকে আসলে 36, তার মানে 4m = 6b। 36 থেকে 30 বাদ দিলে 6b। তাহলে m/b হলো 3/2। এখান থেকেও দেখতে পাচ্ছি রেশিওটা 3:2 অনুপাতেই আছে। এখন এখান থেকে আমি বলতে পারি, তাহলে এটাই এখন আমি এই ইকুয়েশনে ফেলে দিলাম। যদি এই ইকুয়েশনে ফেলে দিই, তাহলে আমি বলতে পারবো যে ম্যান পুরো কাজটা যদি করতো, তাহলে আমি টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি ধরতে পারি m + b মাল্টিপ্লাইড বাই 36। তার মানে পুরো কাজটা হলো, এখান থেকে আমি 5, m এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 2 যদি বসিয়ে দিই, তাহলে 3 + 2 মাল্টিপ্লাইড বাই 36, 5 মাল্টিপ্লাইড বাই 36 মানে 180। তাই 180 হলো টোটাল ইউনিট অফ ওয়ার্ক। যে আমাদের বি এর এফিসিয়েন্সি হলো 2, তাহলে বি কত দিনে কাজ করবে? 180 ডিভাইডেড বাই 2 মানে হলো 90। তোমরা দুভাবেই করতে পারো, দুভাবেই রেশিও বেরোলো হলো 3:2। যদিও এই মেথডে টাইমটা অনেকটা তোমাদের সেভ হবে, আমি বলতে পারি। পরে কোশ্চেনে যাচ্ছি। পরে কোশ্চেনে বলেছে এ আর বি একটা কাজ 25 দিনে কমপ্লিট করে, বি যদি একা লাস্ট 10 দিনে করতো, সেই একই কোশ্চেন, জাস্ট ডেটা আলাদা, আর কিছুই না। একই কোশ্চেন, আলাদা কিছুই নেই। দেখো আমি মেথড 2টা দিয়েই করছি। মেথড 2তে বলছে এ প্লাস বি টোটাল কাজটা 25 দিনে কমপ্লিট করছে, যেখানে বি লাস্ট 10 দিন কাজ করেছে। তার মানে এ প্লাস বি করেছে হলো 20 দিন, বি লাস্ট 10 দিন করেছে। এখন আমি যদি সবকটাকে 5 দিয়ে কেটে দিই, এখানে 4, এখানে থাকছে 2, তার মানে এ মাল্টিপ্লাইড বাই 5 আর এখানে থাকছে হলো 4, মানে এ হলো 1 আর বি এখান থেকে থাকছে হলো 6, 1, 1। তার মানে এ আর বি এর রেশিও হলো সেম, 1:1। ঠিক আছে? তার মানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমি কত বলতে পারি? টোটাল ইউনিট অফ 25 দিনে কমপ্লিট করছিল, তার মানে এ প্লাস বি মাল্টিপ্লাইড বাই 25 ডিভাইডেড বাই এফিসিয়েন্সি অফ এ, কারণ এ কত দিনে কাজটা করতে হয়েছে সেটাই জানতে চেয়েছে। যদিও এ আর বি দুজনেই সমান দিনে কাজ করবে, কারণ এফিসিয়েন্সি হলো সেম 1:1 রেশিওতে। তাহলে দুটোর ভ্যালু বসিয়ে 2 মাল্টিপ্লাইড বাই 25 ডিভাইডেড বাই 1 মানে হলো 50, মানে 50 দিনে এ পুরো কাজটা কমপ্লিট করবে। ঠিক একইভাবে বিও 50 দিনে কমপ্লিট করবে, 50 আর 50 মিলে দুজনে 25 দিনে কমপ্লিট করছে। চলেছি পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনে কি বলেছে,
বলছে 1200 বয়েজ আর 600 গার্লস আর এক্সামিনড ইন আ টেস্ট 12%, 42% অফ দ্য বয়েজ অ্যান্ড 30% অফ দ্য গার্লস পাস্ট। তাহলে কতজন ফেল করেছে সেটা জানতে চাইছে। দেখো এখানে তোমরা অ্যালিগেশন লাগাতে পারো। অ্যালিগেশন যদি ইউজ করো তাহলে আমি এই পাশে নিচ্ছি বয়, এই পাশে নিচ্ছি গার্ল। তাহলে 42% আর 30% অফ দ্য গার্ল পাস করেছে। এখন বয় ইস টু গার্লের রেশিও কত? 1200 ইস টু 600, মানে 2:1। তাহলে এখানে আমি 2:1 লিখলাম। তাহলে এখানকার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কী করে পাবো? এই এক্সের ভ্যালু কী করে পাবো? এই মধ্যেখানে যে অ্যালিগেশনের যে ভ্যালুটা, এটার সাথে এটা গুণ করো আর এটার সাথে এটা গুণ করো। 42 মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 30 মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 মানে 3। তার মানে এখানে আসছে 84 আর এদিক থেকে আসলে 130, মানে হলো 114 ডিভাইডেড বাই 3 মানে হলো 38। তো এখানকার ভ্যালুটা আসবে 38। এখানকার ভ্যালুটা ঠিক এটার মধ্যবর্তী একটা ভ্যালু হবে। তো এখানে আমি ভ্যালু পেলাম 38। তো 38 হলো সেই সংখ্যা, সেটা যেটা কিনা ওভারঅল পার্সেন্টেজ যারা পাস করেছে। তাহলে যারা পাস করেনি, তারা ফেল করেছে, তাদের পার্সেন্টেজ কত? 100 মাইনাস এই ভ্যালুটা 38, মানে হলো 62 পাস ফেল করেছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলেছে যে 50 জন লোক একটা কাজ করছে 12 দিনে, যেখানে 8 ঘন্টা পার ডে সময় নিয়ে করছে। তাহলে বলছে কত আওয়ার্স পার ডে যদি 60 জন লোক ওই কাজটা করত, তাহলে অ্যানাদার পিস অফ ওয়ার্ক টোয়াইস অ্যাজ গ্রেট, মানে যে ওই কাজটা দ্বিগুণ পরিমাণ কাজ, যেটা কিনা 16 ঘন্টা শেষ করা যেত। তাহলে এখানে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করবো। m1 d1 বাই w1 ইকুয়ালস টু m2 d2 বাই w2। ঠিক আছে, যেখানে এই ওয়ার্ক 1 আর ওয়ার্ক 2টা হলো ওয়ার্ক 1 এর দ্বিগুণ, তাহলে এটাকে আমরা 1 ইউনিট ধরলে এটাকে আমরা 2 ইউনিট ধরতে পারি। m1 এর ভ্যালু হলো 50, d1 এর ভ্যালু কত? d1 মানে আমি টোটাল আওয়ার্সে কনভার্ট করে নিয়েছি, 12 মাল্টিপ্লাইড বাই 8। আর ওয়ার্ক 1 এর ভ্যালু হলো 1 ইউনিট, যেখানে ওয়ার্ক 2 এর ভ্যালু হবে 2 ইউনিট। m2 এর ভ্যালু কত? 60। d2 এর ভ্যালু কত? d2 এর ভ্যালুটা আমরা এমনভাবে নিচ্ছি যে ওরা পার ডে x ঘন্টা করে কাজ করছে। কতদিন কাজ করছে? 16 দিন কাজ করছে। এখন এখান থেকে সব কিছু কাটছি, 6কে কাটছি হলো 2 মাল্টিপ্লাইড বাই 8 মানে 16 এখান থেকে কেটে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 5 মাল্টিপ্লাইড বাই 2 মানে 10। মানে প্রতিদিন যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে ওই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ 60 জন লোক 16 দিনে কাজ কমপ্লিট করতে পারবে। চলেছি পরের কোশ্চেনে। তা পরের কোশ্চেনে বলেছে একটা কন্ট্রাক্টর একটা রোড তৈরি করার কাজ, যে রোডটা কিনা 12 কিলোমিটার লং, সেটা 350 দিনে কমপ্লিট করার কাজের কন্ট্রাক্ট নিয়েছে। কিন্তু এমপ্লয় করেছে 45 জন, তারা 200 দিন কাজ করছে, তারা দেখতে পাচ্ছে যে 4 কিলোমিটার মাত্র কমপ্লিট হয়েছে। তাহলে ওকে আরও অ্যাডিশনাল লোক নিযুক্ত করতে হবে, যাতে কিনা পুরো কাজটা একটা ওই টাইমের মধ্যে, মানে হলো ওই 350 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সেম ফর্মুলা m1 d1 বাই w1 ইকুয়ালস টু m2 d2 বাই w2। তো m1 মানে কত? ফার্স্টে নিযুক্ত করেছিল 45 জন, d1 মানে কত? 200। আর কতটা কমপ্লিট হয়েছে? কত ইউনিট কাজ? 4 কিলোমিটার রাস্তা তৈরির কাজ। বাকি কত কিলোমিটার পড়ে রয়েছে? w2 সেটাই, মানে 12 মাইনাস 4, 8 কিলোমিটার পড়ে রয়েছে। m2 মানে আরও নিযুক্ত করতে হবে, সেটা আমি 45 প্লাস x ধরলাম। এই x হলো এক্সট্রা লোক নিযুক্ত করতে হচ্ছে। d2 মানে কত? ওকে কত দিনে কমপ্লিট করতে হবে? অলরেডি 350-এর মধ্যে 200 দিন ইউজ হয়ে গেছে, তাহলে ওকে 150 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা কাটলে 4, এদিক থেকে কাটলে 3, 3কে 45 দিয়ে কাটলে 15, 60, এই 4 কাটলো 8, 15, 120। তাহলে এক্স এর ভ্যালু হলো 120 মাইনাস 45, মানে ওকে আরও এক্সট্রা 75 জন নিযুক্ত করতে হবে। পরের কোশ্চেন দেখছি। পরের কোশ্চেনে বলেছে যে একটা ল্যাবরেটরিতে একজনকে ল্যাবরেটরিতে 67.5 রুপিস পে করতে হয় 30 দিনের গ্যাস বিলের জন্য। বলছে যে 35টা গ্যাস বার্নার ইউজ করছে 6 ঘন্টা করে পার ডে।
তাহলে কতটা অ্যামাউন্ট পে করতে হবে যাতে কিনা 30টা গ্যাস বার্নার 18 দিন চলে 7 আওয়ার্স পার ডে। দেখো, যতটা পে করতে হবে বা যত অ্যামাউন্ট কাজ করতে হবে এগুলো সবসময় প্রপোর্শনে থাকে। তাহলে আমার সেম ফর্মুলা ইউজ হবে M1D1/W1 M2D2/W2। যেখানে W1 আর W2 এখানে হয়তো দেওয়া নেই, কিন্তু যতটা কাজ করতে হয় ততটাই আমাকে পে করতে হয়, সেই কনসেপ্টটাই কাজে লাগাবো। তার মানে এখানে W1 আর W2 সেম প্রপোর্শনে থাকবে, যে প্রপোর্শনে আমাকে কিনা টাকাটা পে করতে হবে। তাহলে M1 এর ভ্যালু হলো, M1 এর জায়গায় এখানে গ্যাস বার্নার রয়েছে, তাহলে গ্যাস বার্নার প্রথমে ছিল 35টা, D1 মানে হলো তারা প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে 30 দিন, 6 মাল্টিপ্লাইড বাই 30। W1 মানে হলো প্রথমে 67.5 টাকা পে করতে হচ্ছে, 50। M2 মানে হলো 30টা গ্যাস বার্নার পরে ইউজ হচ্ছে। D2 মানে কত, 18 ডেজ, প্রতিদিন 7 ঘন্টা করে চলছে। আর W2 আমাকে বের করতে হবে, মানে কত অ্যামাউন্টটা পে করতে হচ্ছে। তো দেখো, এখান থেকে 30 কাটলাম, 6 থেকে এখান থেকে 3 কাটলাম, আর এখান থেকে কি কাটবে, 7 থেকে এখান থেকে 5 কাটবে, আর এখান থেকে কিছু যাচ্ছে না। তো এখান থেকে W2 এর ভ্যালু আসবে, এটাকে এটা দিয়ে কাটতে পারি, 13.5 আসবে। তা W2 ইকুয়ালস টু 13.5 মাল্টিপ্লাইড বাই 3 মানে 40.50। তো এই 40.50 টাকা আমাকে পে করতে হবে। পরে কোশ্চেন দেখি। পরে কোশ্চেন বলেছে যে একটা ম্যাগাজিনে 540টা পেজ রয়েছে, আর প্রতিটা পেজে 30টা করে লাইন আছে, আর 15টা করে ওয়ার্ড আছে। প্রতিটা ওয়ার্ডের কস্টিং হলো 7,200 টাকা। তাহলে বলছে ফাইন্ড দ্য কস্ট অফ প্রিন্টিং অফ ম্যাগাজিন 450 পেজেস 35 লাইনস, ইচ লাইন হ্যাভিং 18 ওয়ার্ডস। সেম এই একই কনসেপ্ট, আলাদা কিছুই না। M1D1/W1 ইকুয়ালস টু M2D2/W2। এখন ব্যাপার হলো এখানে দিনের কোনো কনসেপ্ট নেই, শুধুমাত্র M1 আর W1 আর M2 আর W2 এর কনসেপ্ট। কারণ এখানে কত দিনে প্রিন্টিং হচ্ছে সেটা কিছু বলা নেই। তাহলে M1/W1 যদি আমি করি, M1 মানে হলো এখানে পেজ লাইন ওগুলো আসবে, আর W1 মানে হলো কত টাকা পে করতে হচ্ছে। তাহলে 540 পেজ, 30টা করে লাইন, প্রতিটা লাইনে 15টা করে হলো ওয়ার্ড, আর প্রতিটা ওয়ার্ডের কস্টিং হলো 7,200 টাকা। আর টোটাল এইটার কস্টিং হলো 7,200 টাকা। তাহলে যদি 450টা পেজ থাকে, 35টা করে লাইন থাকে, আর প্রতিটাতে যদি 18টা করে ওয়ার্ড থাকে, তাহলে কত টাকা পে করতে হবে, মানে W2 এর ভ্যালুটা বের করতে হবে। তো 30 মাল্টিপ্লাইড বাই 15 করলে 450 পাই। এটাকে আগে আমি এটা দিয়ে কেটে দিলাম, এখানে একটা শূন্য কাটলাম, এটা 18 দিয়ে কাটে, এটা 18 দিয়ে কাটলে 3, এটা 18 দিয়ে কাটলে হয় 40, এটা 3 দিয়ে কাটলে 6। তার W2 এর ভ্যালু কত হবে? দেখো, এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, 35 মাল্টিপ্লাইড 6 মানে 210, 210 মাল্টিপ্লাইড বাই 40 করলে আসবে 8,400। তাহলে 8,400 হলো কারেক্ট আনসার। পরে কোশ্চেনে বলেছে, সরি একটা স্কিপ হয়ে গেছে, না ঠিক আছে। পরে কোশ্চেনে বলেছে যে ABC হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ প্রপোর্শন। তাহলে এক্স এর ভ্যালু কত? আমরা জানি যখন এইভাবে 4টে নাম্বার প্রপোর্শনে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি ABC X থাকে, তার মানে A/B এর যা রেশিও হবে C/X এর রেশিও হবে সেম। তাহলে এখানে X এর ভ্যালু কত সেটাই জিজ্ঞেস করেছে। সিম্পল অঙ্ক, BC ডিভাইডেড বাই A, অপশন সি। পরের কোশ্চেনটাও কিছুই নেই অঙ্কটার মধ্যে, বলছে √7 এর ভ্যালু কিসের মধ্যে থাকবে? আমরা জানি √4 মানে হলো 2, আর √9 মানে হলো 3।
তার মানে √7টা তো √4 আর √9 মধ্যবর্তী থাকছে, আমি বলতে পারি 2 আর 3 মধ্যবর্তীই থাকবে। তো অপশন বি কারেক্ট। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনে যদি আমি এগুলোকে ভাঙি, √300 মানে 10√3, কারণ 100 মাল্টিপ্লাইড বাই 3, 100 আন্ডার রুট করলে পাই 10। এটাও ঠিক তাই, 9 মাল্টিপ্লাইড বাই 5 মানে হলো 3√5, মাঝখানে মাইনাস। এটা করলে পাবো 5√5, মাঝখানে প্লাস। এটা করলে পাবো 6√3, মাঝখানে মাইনাস। এটা করলে পাবো 2√5, মাঝখানে মাইনাস। এটা করলে পাবো 4√3, মাঝখানে মাইনাস। এখন √5 গুলোকে এক জায়গায় নেবো আর √3 গুলোকে এক জায়গায় নেবো। যদি √3 গুলোকে কনসিডার করি তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে এই দুটো মাইনাস আছে, মানে 10 আর এদিক থেকে হলো 10, তা 10√3 মাইনাস 10√3। আর √5 গুলোকে যদি এক জায়গায় করি, এখানে 5√5 আর এদিক থেকে হলো 3√5 আর হলো 2√5, তার মানে মাইনাস 5√5। তো আলটিমেটলি এটা কেটে যাচ্ছে, আনসার আসবে 0। এই জাতীয় যে কোনো কোয়েশ্চেনের আনসার যদি সবকটাই থাকে পূর্ণ সংখ্যায়, মানে ইন্টিজার ভ্যালুতে, আন্ডার রুটের মধ্যে নেই, ফ্র্যাকশন ভ্যালু বা আন্ডার রুটের মধ্যে নেই, তার সব ক্ষেত্রে এই আনসারগুলো 0ই হয়। পিএসসি লেভেলের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো সবকটাই এই জাতীয় কোয়েশ্চেনের আনসার কেটে মেটে 0 হয়। তোমাদের কাছে যদি টাইম না থাকে তাহলে এই জাতীয় কোয়েশ্চেনগুলোর আনসার ডিরেক্টলি তোমরা চোখ বুঝে 0 করে আসবে। পরে কোশ্চেন দেখছি। পরে কোশ্চেন হলো, বলেছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও হলো 25:26। তার মানে বলতে পারি ওর প্রফিট কত হয়েছে, 1 টাকা। 25 টাকা যদি সিপি হয়ে থাকে আর 26 টাকা যদি এসপি হয়ে থাকে তাহলে প্রফিট হয়েছে 1 টাকা। এখন 1 টাকা প্রফিট হয়েছে কত টাকা সিপির ওপর, 25 টাকা সিপির ওপর, তাহলে পার্সেন্টেজ প্রফিট কত হবে, তাহলে 100 টাকার ওপর কত, 25 টাকার ওপর 1 টাকা প্রফিট, তাহলে 100 টাকার ওপর 100 ডিভাইডেড বাই 25, তার মানে হলো 4 টাকা, তার মানে 4% হলো প্রফিট। পরে কোশ্চেন দেখা যাক। পরে কোশ্চেন বলেছে যে একটা আর্টিকেল বেচে কিছু টাকা লস হয়েছে, যে আর্টিকেলটাকে 120 টাকায় বেচার জন্য কিছু টাকা লস হয়েছে। তা বলছে যদি সেম অ্যামাউন্ট অফ প্রফিট পাওয়া যেত, মানে যতটা লস হয়েছে ততটাই যদি প্রফিট পাওয়া যেত, যদি আমি 140 টাকায় বিক্রি করতাম, 120 টাকায় বিক্রি করলে কিছু টাকা লস হয়, আবার সেই টাকাটাই হলো প্রফিট হয় যখন আমি 140 টাকায় বিক্রি করছি, তাহলে কস্ট প্রাইস কত। এই জাতীয় অঙ্কগুলোতে যখন সেম প্রফিট হচ্ছে বা সেম লস হচ্ছে একটা পার্টিকুলার টাকায় বিক্রি করলে, তখন যেটা এসপি অ্যামাউন্ট রয়েছে সেই দুটো এসপি অ্যামাউন্ট যোগ করে দেবো। যোগ করে দিয়ে আমি ওটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, যা আনসার আসবে সেটাই হলো সিপির অ্যামাউন্ট, মানে 130। বেসিক্যালি এই কনসেপ্টটা কিছুই না। যদি আমি SP1 মাইনাস সিপি করি তাহলে আমি পাই প্রফিট, ফার্স্টে হচ্ছে লস, তার মানে আমি সিপি মাইনাস SP1 যদি করি তাহলে এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে হলো লস, আবার এটাই দাঁড়াচ্ছে হলো লস অ্যামাউন্টটাই দাঁড়াচ্ছে হলো তার পরে যখন আমি প্রফিটে বিক্রি করছি। আমি ধরে নিলাম SP2, SP1 মানে হলো 120 আর SP2 মানে হলো 140, তো SP2 মাইনাস সিপি সে অ্যামাউন্টটা ধরে, তাহলে এখান থেকে আমি যদি এটাকে এইদিকে নিয়ে আসি এটা হলো প্রফিট। আলটিমেটলি এটা সমান তো এটাই, তাহলে আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি 2CP, তাহলে এটা আসে হলো SP1 প্লাস SP2, তাহলে সিপি ইকুয়ালস টু কত আসে, SP1 প্লাস SP2 ডিভাইডেড বাই 2, তার মানে 120 প্লাস 140 ডিভাইডেড বাই 2। তার জন্যই বললাম এটা এতটাও করার দরকার নেই, যে দুটো এসপির অ্যামাউন্ট রয়েছে সেই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, যা আনসার আসবে সেটাই হলো সিপির অ্যামাউন্ট। পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেনে বলেছে যে একটা স্টোভ 423 টাকাতে বিক্রি করাতে 6% লস হয়েছে, তাহলে ওটাকে কত দামে বিক্রি করা যেত যাতে কিনা 8% প্রফিট হতো। 6% লস মানে আমি যদি ধরে নিই সিপি 100,
তাহলে ওর এসপি কত হয়েছে 94 টাকা। তা 94 টাকা ইকুইভ্যালেন্স টু হলো 423। তাহলে এক ইকুইভ্যালেন্স টু কত 423 ডিভাইডেড বাই 94। তাহলে সিপি 100 কত, এটাকে 100 দিয়ে গুণ, তাহলে এটা দাঁড়ালো হলো কস্ট প্রাইস। এখন কস্ট প্রাইসের ওপর যদি আমি প্রফিট পার্সেন্টেজ অ্যাপ্লাই করি তাহলে এটা আমি এসপি ভ্যালু পেয়ে যাব। তাহলে এসপি ভ্যালুটা কত দাঁড়াবে 423 ডিভাইডেড বাই 94 মাল্টিপ্লাইড বাই 100 মাল্টিপ্লাইড বাই 8% মানে অ্যাকচুয়ালি কত দাঁড়ায় 2/25। তার মানে অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে 108-এর ভ্যালু কত। 25 টাকা যদি সিপিও থাকে তাহলে সেটা আমি 27 টাকায় বিক্রি করতাম, তাহলে এটা 108-এর ভ্যালু কত সেটা বের করতে হবে। তার মানে 108 ডিভাইডেড বাই 100, এটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করছি। তো এটাকে যদি কাটি তাহলে এটা আসবে 27/25, বা এখান থেকে এটাও দেখা যেত যে 25 টাকা যদি সিপিও থাকে তাহলে 27 টাকায় আমি বিক্রি করছি, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি সিপিতে হলো এই টোটাল অ্যামাউন্টটা, তাহলে এর ওপরই 27 ডিভাইডেড বাই 25 মাল্টিপ্লাইড বাই এটা গুণ হবে। এখন এটাকে যদি কাটি এটা আসবে হলো 47, এই জায়গাতে আসবে 50। তারপর 47, দেখো এই জাতীয় অঙ্কগুলো করা একটা জিনিস হলো 47 আছে নিচে, তাহলে 47কে কি দিয়ে আমি গুণ করতে পারি যাতে 423 আসতে পারে। যদি 9 দিয়ে গুণ করি, কারণ 7 নং করলে 63 ইউনিট ডিজিট, তবেই আমি পাবো 3। তার মানে এটাই আসবে 9 অ্যাকচুয়ালি ওপরে, এটা 9 আসবে। 25কে 50 দিয়ে কাটলে 2, তার মানে এখন আমাকে গুণ করতে হবে 9 মাল্টিপ্লাইড বাই 54। তার মানে 9 মাল্টিপ্লাইড বাই 54 মানে 9 আর ইউনিট ডিজিট হলো 4, তার মানে ইউনিট ডিজিট আমাকে 6 আনতে হবে। একমাত্র অপশন ডিতেই রয়েছে ইউনিট ডিজিট 6, তাহলে এই অপশনটাই হবে কারেক্ট। পরে কোশ্চেনে বলেছে যে একটা আর্টিকেল যদি 5%-এ বিক্রি করা হয়, একটা আর্টিকেলকে 5% বিক্রি করা হচ্ছে, যদি ও 240 টাকা বেশি দিত তাহলে 8% গেইন করতো। আমি ধরে নিলাম সিপি হলো 100, তাহলে আগের এসপি কত ছিল 105, পরে এসপি কত হলো 8% গেইন করেছে মানে 108। তার মানে ও 3 টাকা বেশি দামে বিক্রি করছে। তাহলে কোয়েশ্চেনে 3-এর ভ্যালু অ্যাকচুয়ালি কত 240, তাহলে 1-এর ভ্যালু কত 80। তার মানে সিপি কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে সিপি কত, সিপি কত রয়েছিলাম 100, তাহলে 100-এর ভ্যালু কত 80 মাল্টিপ্লাইড বাই 100 মানে 8000 টাকা। 8000 টাকা হলো কারেক্ট। তা তোমরা দেখতে পেলে যে এই 25টা কোয়েশ্চেন আমরা প্রথম এপিসোডে আনলাম WBCS মেন্সের। এইভাবে আমরা প্রতিবার 25টা কোয়েশ্চেন করে দিতে থাকবো, এইভাবে সিরিজটা কন্টিনিউ হতে থাকবে। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝে থাকতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, সেটা আমরা আবার নেক্সট ভিডিওতে ডিটেল সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে থাকলে তোমরা লাইক করো, শেয়ার করো।